ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের উপর হামলা হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। 25 ডিসেম্বরই দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। এবং জিয়াউল হাসানের শতাধিক গুম হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সালমান আনিসুলের অভিযোগ গঠনের শুনানি 22 ডিসেম্বর। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীতে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কষ্ট করে বিদেশে যাওয়া শ্রমিকরা আইন অমান্য করলে কি শাস্তি হবে জানত। তারপরও দেশের জন্য জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি দিলেন। পুরো মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 এরকম কিছু হবে। তো সেটা উদ্যাপন, সেটা হলো। মালয়েশিয়া সফরে অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জগৎটা দালাল সিন্ডিকেটে ভরা, সরকার এখান থেকে অনেক দূরে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরই করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। শুধুমাত্র জাপানের ভাষা শিখলে 1 লাখ মানুষকে সেখানে পাঠানো সম্ভব বলেও জানান ডক্টর ইউনূস। 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেওয়ার ঠেকাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় সংগঠনটি। এদিকে ইসি সচিব জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এমআর আসাদের রিপোর্ট। বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জানান, জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলা চললে বড় আন্দোলনের পথে হাঁটবে সংগঠনটি। সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ডলাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবী কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ইসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রিফাত রশিদ। যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব। লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি, ওনার নাম হচ্ছে আইভার্স ইজাপস।
উনি মেম্বার অফ দ্য ইউ পার্লামেন্ট, হি উইল লিড দ্য ইউ ডেলিগেশন বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। নিরাপত্তার স্বার্থে প্রার্থীরা বৈধ অস্ত্র ফেরত দিলে তা আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি। নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে, এটা কি কখনো কথা হতে পারে? নিরাপত্তা এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন গণভোট নিয়ে আশা থাকলেও নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। আবার অনেকে গণভোটের বিষয়ে খুব একটা অবগত নয়, তারপরেও ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। পরিস্থিতি উন্নয়নের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মুদাসসির আলীর প্রতিবেদন। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন, গণভোট, সংস্কার ও সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তারপরেও মানুষের মধ্যে বিরাজ করছে শঙ্কা, জননিরাপত্তা আরও বিঘ্নিত হওয়ার ভীতি কাজ করছে মানুষের মধ্যে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কা বেড়েছে। জনগণের যে প্রত্যাশার আলোকে কিন্তু এই ডক্টর ইউনূস কাজ করতে পারছে না। আকাঙ্ক্ষার জায়গাটাকে অন্তর্বর্তীকালীন সরকার টিউন করতে পারেনি, নক করতে পারেনি। নির্বাচনের যে একটা আয়স বাণী সুষ্ঠুভাবে যেটা নির্বাচনের একটা আছে সেরকম দেখতেছি না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওভাবেই কাজ করছে না বা তারা ব্যর্থ হচ্ছে। নির্বাচনের আগে যেসব সহিংসতাগুলোর চিত্র আমরা অলরেডি দেখতেছি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি খুব শঙ্কিত। অনেকেই গণভোটের ব্যাপারে অবগত নন। এছাড়াও একই দিনে নির্বাচন গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সর্বস্তরের মানুষ। এটা নিয়ে ওরকম আমাদের জানা নেই, আমরা পড়াশোনা অতিরিক্ত আগাইনি। এটা যেহেতু একদিনে দিয়েছে, সাধারণ মানুষ হয়তো পেঁচিয়ে ফেলবে যে কোনটা না কোনটা দিবে। জনগণকে যদি বোঝানো হয় যে সংস্কার প্রস্তাব বা সংস্কারের উদ্যোগগুলো আমরা নেব, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাই, তখন হচ্ছে জনগণ সেই সংস্কার প্রস্তাবে সাড়া দেবে এবং তারা ভোটে পার্টিসিপেট করবে। পরিস্থিতি উত্তরণে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকা থাকা দরকার বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান ডক্টর তাইয়াবুর রহমান। বেশি দিন তো নেই, আমাদের মনে হয় মাস দুয়েকেরও নিচে, তো এই সময়ে ইলেকশনটা হতে যাচ্ছে। সেরকম একটা পরিবেশ তৈরি করা সরকারের দিক থেকে যেমন দায়িত্ব আছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, এর সাথে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তবে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েই গেছে। বিশেষ করে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক ধরনের ভীতি কাজ করছে সাধারণ ভোটারদের মধ্যে। তবে এর মধ্যেও ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী তারা, যে আশাবাদ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ছিল না। পরিস্থিতি উন্নয়নে সরকারের আইন প্রয়োগ সহ রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ দরকার বলে মত বিশ্লেষকদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। বুধবার দুপুরে BKMEA ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে 6টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় হাদির জন্য দেশবাসীর দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটি আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বিদায় বেলায় লন্ডন এয়ারপোর্টে ভিড় না করতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। বক্তব্যে সবার কাছে নিজের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ,
দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, দেশের সুনাম নষ্ট হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। দিবস ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নেতারা। ২৪ ও ৭১-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে আশঙ্কা জানিয়ে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদও দেন তারা। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আওয়ামী লীগ ও জামায়াতে আস্থা না থাকায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দেবে বলেও আশা জানান তারা। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না, একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২৪ আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। এদিকে দিবসটি উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কেবল বিএনপি নয়, তারেক রহমানকে বরণ করতে গোটা জাতিই প্রতীক্ষায় রয়েছে। ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তি সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। আর দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছে, আবার এই দিবসগুলো পাবে। অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের এই ৫৪ বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন। এ সময় বিশ্বের কাছে বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত না করার তাগিদও দেন তিনি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি বিবেচনায় বুধবার দুপুর ২টার পর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। আইফ্যাক বাংলাদেশের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না। এতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেয়া হবে। এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে তিনি গুম খুনের মাস্টারমাইন্ড জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশন পক্ষের শুনানি আগামী ২২ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শতাধিক মানুষকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০-র বেশি মানুষকে গুম করে হত্যার তথ্য এসেছে। এর মধ্যে ১০০-র বেশি মানুষকে গুম করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ৩টি অভিযোগ আনা হয়েছে, জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ৩০০ থেকে ৫০০ মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ ৮ জন
এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে 3 জন হত্যা ছাড়াও বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে 50 জন হত্যার পাশাপাশি বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চরদুয়ানি ঘাটের যে বাজার, সেই বাজারে আশেপাশের লোকদেরকে, দোকানদারদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি 22 ডিসেম্বর ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শুনানির দিন ধার্য করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ফ্যান্সি গ্লোবাল বিউটি কার্নিভাল। ফ্যান্সি বিউটি কনসেপ্টের আয়োজনে বুধবার দিনব্যাপী আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে দেশের বিউটি ইন্ডাস্ট্রির পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া মেকআপ আর্টিস্ট সহ দেশি বিদেশি মাস্টার ট্রেনাররা অংশ নেন। কার্নিভালে মেকআপ, হেয়ার, স্কিন ও বিউটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রফেশনাল প্রেজেন্টেশন, লাইভ ডেমনস্ট্রেশন ও গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এবছর 1000-এর বেশি অংশগ্রহণকারী এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। 2 বছরেরও বেশি বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হিসাবে গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভূমিকা রেখে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তাই এবারও বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হিসাবে চুক্তিবদ্ধ হলেন তিনি। বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মীর নবত আলীর উপস্থিতিতে এই চুক্তি নবায়ন হয়। এ সময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতোই মেহজাবিন যুক্ত থাকবেন বিকাশের বিভিন্ন পণ্য ও সেবাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগগুলিতে। রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলায় সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহত্তর পাংশা উপজেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক রেজা খান। সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক AHM শামীম রহমান জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ 24 নিউজের রিপোর্টার সৈকত আহমেদ দীপ। এ সময় বৃহত্তর পাংশা উপজেলা প্রেস ক্লাব সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা জানান রেজা খান। ক্রান্তিকালে আছে, আমরা খুব অস্থির সময়ের ভেতর দিয়ে পার করছি। এমন একটি পরিস্থিতিতে একটা নতুন যাত্রা, সেটা বৃহত্তর পাংশা উপজেলা প্রেস ক্লাব, এটা আসলে এই নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নির্বাচনে যে ওয়াচডগ যেটা বলা হয় পর্যবেক্ষক, সেই সাংবাদিকরা কিন্তু এক একজন পর্যবেক্ষক। তারা নিজ নিজ জায়গা থেকে এই পর্যবেক্ষণের দায়িত্ব নেয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কিংবা গণতন্ত্রের এই অভিযাত্রায় নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচনে কিন্তু সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমদানির খবরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। এতে ক্ষোভ জানান ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ আর সরবরাহ কম থাকায় দাম এখনও কমেনি। তবে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। বাজার সিন্ডিকেট ভেঙে তদারকির দাবি জানান ভোক্তারা। সুরায়া মুন্নির প্রতিবেদন। রাজধানীর বাজারগুলোতে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। একই সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরও দাম আশানুরূপ না কমায় অসন্তুষ্টি কাটেনি ক্রেতা বিক্রেতাদের। তারা বলছেন, মৌসুম শেষ আর সরবরাহ কম হওয়ায় পেঁয়াজের দাম এখনও কমেনি। সে কারণে খুচরা বাজারে এর প্রভাব নেই। বর্তমানে পেঁয়াজের দাম কেজি প্রতি 120 থেকে 140 টাকা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। পুরান পেঁয়াজটা এখন শেষ হয়ে যাবে না,
এবং নতুন পেঁয়াজ আমদানি হয়ে যাবে, দাম এমনিই কমে যাবে। নতুন পেঁয়াজ উঠছে সেহেতু আস্তে আস্তে কমবে, এখন একটু যেহেতু বেশি আছে হয়তো কমে যাবে তাড়াতাড়ি। নতুন পেঁয়াজের দাম কম আছে কিন্তু পুরান পেঁয়াজের দাম একটু বেশি, নতুন পেঁয়াজের দাম লাগে 180-90 এরকম। এদিকে কয়েক ধরনের মাছের দাম একটু কমলেও বেশিরভাগই এখনও নাগালের বাইরে। এজন্য বরাবরের মতোই সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। আর এমন অস্থিরতায় বাজার তদারকির জোর দাবি সাধারণ মানুষের। মাছের এখন বর্তমানে একটু দাম বেশি, বেলে মাছের দাম বেশি, আইড় মাছের দাম বেশি। শূন্যীয় অবস্থা, তারপরেও তো কিনতে হবে, খেতে হবে। কিছু করার না, আমরা তো কার কাছে যে বলবো? বক্তব্য যারা আছে, সরকার আছে, তারা তো এটা নিয়ন্ত্রণ করলে হয়তো কমবে। বেচা কিনা ভালো না, শীতকালে আমাদের বেচা কিনা খুব খারাপ। তবে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপির দাম 5 থেকে 10 টাকা কমেছে। কিছুদিনের মধ্যেই তা আরও কমে আসবে বলে জানান বিক্রেতারা। আগের থেকে মনে প্রত্যেকটা সবজির দাম কম। সিম আগে আসলো 60-70 টাকা, 40-50 টাকা কেজি, কপি আছে 40-35, বেগুন আসলো 80-90, 60 টাকা 50 টাকা। ক্রেতা তো একটু কম কিনবেই, বাজেটের বাইরে চলে গেলে তো মানুষের একটু সমস্যা হয়। নিত্যপণ্য সাধারণের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 1 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতে রেকর্ড হচ্ছে। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 71%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। আসন্ন বিপিএল-এর 13তম আসরকে সামনে রেখে আগামী 24 ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় এই আয়োজনটি বাতিল করা হয়েছে। জানা গেছে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেত পায়নি বিসিবি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের উপর হামলা হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। 25 ডিসেম্বরই দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। এবং জিয়াউল হাসানের শতাধিক গুম হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সালমান আনিসুলের অভিযোগ গঠনের শুনানি 22 ডিসেম্বর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।